শিল্প মাঝে মাঝে আমাদের সামনে এমন এক আয়না তুলে ধরে যেখানে আমরা নিজেদের স্বভাবের সবচেয়ে অস্বস্তিকর সত্যিটা দেখতে পাই। আজ আমরা ডব্লিউ.এইচ. অডেনের এমনই এক অসাধারণ কবিতা ব্যবচ্ছেদ করতে চলেছি যা ঠিক এই কাজটাই করে। আচ্ছা, একটা জিনিস কি কখনো ভেবে দেখা হয়েছে? ধরুন কোনো ভয়ঙ্কর বিপর্যয় ঘটল, তখন আমাদের চারপাশের এই যে পৃথিবী, এই যে দৈনন্দিন জীবনযাত্রা, সেটা কি সত্যি এক মুহূর্তের জন্যও থমকে দাঁড়ায়? অডেন কিন্তু আমাদের ঠিক এই কঠিন প্রশ্নটা সামনে এনে দাঁড় করিয়েছে। সময়টা একবার ভাবুন, ১৯৩৮ সাল। বিশ্বজুড়ে আরেকটা বিধ্বংসী যুদ্ধের দামামা বাজছে। ঠিক সেই থমথমে সময়ে ব্রাসেলসের একটা আর্ট মিউজিয়ামে দাঁড়িয়ে একজন কবি মানুষের এই চিরন্তন উদাসীনতাকে শব্দে বাঁধছিলেন। তো কবিতার প্রথম অংশটাই আমাদের এই উদাসীন পৃথিবীর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এমন এক জগৎ যেখানে ব্যক্তিগত কষ্ট বা যন্ত্রণা যাই হোক না কেন, জীবন তার নিজের নিয়মে বয়ে চলে। এই লাইনটা দিয়ে কবিতাটা শুরু হচ্ছে। এখানে কবি ডব্লিউ.এইচ. অডেন মহান শিল্পী বা ওল্ড মাস্টার্স বলতে বোঝাচ্ছেন সেই সব পুরনো দিনের শিল্পীদের যারা জীবনের এই নির্মম সত্যটা খুব ভালো করে বুঝতেন। কবিতার সুরটা কিন্তু শুরু থেকেই আশ্চর্য রকম শান্ত, যেন একজন পর্যবেক্ষক একটু দূর থেকে সবকিছু দেখছেন আর শুধু নোট নিচ্ছেন। অডেন কবিতাটা লিখেছেন মুক্ত ছন্দে, মানে এখানে কোনো নির্দিষ্ট তাল বা ছন্দের কড়াকড়ি নেই। কবিতার মূল বিষয়টাই হল কিভাবে জীবনের চরম ট্র্যাজেডিগুলো ঠিক পাশে আমাদের দৈনন্দিন সাধারণ ঘটনাগুলো কোনো রকম ভ্রুক্ষেপ ছাড়াই ঘটতে থাকে। এক ঝলকে যদি কবিতার পরিচয়টা দেখে নেই, তো কবি ডব্লিউ.এইচ. অডেন, সময় ১৯৩৮ সাল, আর পটভূমি ব্রাসেলসের একটা মিউজিয়াম। কবিতার সুরটা আপাতদৃষ্টিতে শান্ত আর চিন্তাশীল মনে হলেও এর গভীরে কিন্তু একটা সূক্ষ্ম বিদ্রূপ লুকিয়ে আছে যা আমাদের ভেতরটাকে নাড়িয়ে দেয়। আচ্ছা, এবার চলুন দেখি অডেন কিভাবে শুধু কথার উপর ভরসা না করে শিল্পের ভেতর থেকে পাওয়া ছবি দিয়ে তার বক্তব্যকে আরও অনেক বেশি জোরালো করে তুলেছেন। কবিতার প্রথম স্তবকে অডেন খুব সাধারণ কিন্তু জীবন্ত কিছু ছবি আমাদের সামনে তুলে ধরেন। তিনি দেখাচ্ছেন যখন কোথাও কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটছে, ঠিক তার পাশেই হয়তো একটা শিশু খেলছে, কিংবা একটা ঘোড়া নির্বিকারভাবে নিজের গা চুলকাচ্ছে। মানে একজনের চরম কষ্ট বা ট্র্যাজেডি আরেকজনের দৈনন্দিন জীবনে বিন্দুমাত্র আঁচড়ও কাটে না। এবার আমরা আরও একটু গভীরে যাব, এমন একটা ছবির ভেতরে যেটা এই কবিতার দ্বিতীয় অর্ধেকের পুরোটার অনুপ্রেরণা। আর এখানেই উদাসীনতার সবচেয়ে শক্তিশালী উদাহরণটা লুকিয়ে আছে। অডেন আমাদের পিটার ব্রুয়েগেলের আঁকা এই বিখ্যাত ছবিটার দিকে নিয়ে যান। ছবির গল্পটা আসছে গ্রিক পুরাণ থেকে, ইকারাসের গল্প, যে মোমের ডানা লাগিয়ে উড়তে গিয়ে অহংকারের বশে সূর্যের খুব কাছে চলে যায় আর ডানা গলে গিয়ে সোজা সমুদ্রে পড়ে করুণভাবে মারা যায়। আর ঠিক এখানেই কবিতাটা আসল ধাক্কাটা দেয়। ব্যাপারটা দেখুন, একদিকে ইকারাসের মতো এক পৌরাণিক চরিত্রের অমন মর্মান্তিক পতন ঘটছে, আর অন্যদিকে একজন কৃষক, সে তার লাঙল চালানো নিয়েই ব্যস্ত। তার কাছেই পতনটা মানে কোনো ব্যাপারই না, যেন জলে একটা ঢিল পড়ল, ব্যাস ওইটুকুই। ছবির আরেকটা দিকে যদি তাকানো যায়, একটা সুন্দর দামি জাহাজ, যেটা হয়তো ইকারাসের পতনটা স্পষ্টভাবেই দেখেছিল, কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে নিজের গন্তব্যের দিকে এগিয়ে গেছে। ইচ্ছাকৃত উদাসীনতার এর চেয়ে জোরানো উদাহরণ আর কি হতে পারে, তাই না? শুধু মানুষই নয়, অডেন এখানে প্রকৃতির উদাসীনতার কথাও বলছেন। ইকারাসের পতনে প্রকৃতির কিচ্ছু যায় আসে না। সূর্য তার নিয়ম মতোই আলো দিচ্ছে, যেন এই মহাবিশ্বে কিছুই ঘটেনি। এই ব্যক্তিগত ট্র্যাজেডিটা প্রকৃতির কাছে একেবারে অর্থহীন। ব্রুয়েগেলের ছবিতে সবচেয়ে মর্মান্তিক আর শক্তিশালী দৃশ্য কিন্তু এটাই। ইকারাসের মতো এক চরিত্রের পতন ঘটছে, কিন্তু বিশাল সমুদ্রে তার পুরো শরীরটা পর্যন্ত দেখা যাচ্ছে না, শুধু তার সাদা দুটো পা ডুবে যাওয়ার ঠিক আগের মুহূর্তে জলের ওপরে একটুখানি দেখা যাচ্ছে। ভাবুন তো, এত বড় একটা ট্র্যাজেডি শেষে কিনা এই দুটো পায়ে এসে ঠেকেছে। বেশ, তাহলে এই যে এত ছবি, এতগুলো লাইন, এর মধ্যে দিয়ে অডেন ঠিক কোন গভীর সত্যটা আমাদের বোঝাতে চেয়েছেন? চলুন এর মূল থিম আর কৌশলগুলো একবার দেখে নেওয়া যাক।
এই কবিতার একেবারে কেন্দ্রে রয়েছে মানুষের উদাসীনতা, কিভাবে ভয়ঙ্কর ট্র্যাজেডির পাশাপাশি সাধারণ জীবন চলতে থাকে, আর শিল্প কিভাবে এই কঠিন সত্যকে আমাদের সামনে তুলে ধরে। আর সবশেষে কবিতাটি আমাদের দেখায় যে এই বিশাল বিশ্বের কাছে মানুষের ব্যক্তিগত ট্র্যাজেডি আসলে কতটা ক্ষুদ্র, কতটা তুচ্ছ। অডেন তার বক্তব্যকে প্রতিষ্ঠা করতে কয়েকটি অসাধারণ কৌশল ব্যবহার করেছেন। একদিকে যেমন জীবন্ত চিত্রকল্প তৈরি করেছেন, তেমনি ইকারাসের কাহিনীর ইঙ্গিত দিয়ে তার বক্তব্যকে একটা পৌরাণিক গভীরতা দিয়েছেন। আর এই পুরো কবিতার পড়তে পড়তে লুকিয়ে আছে সেই শান্ত অথচ ধারালো বিদ্রূপটা। কবিতার গঠনটা কিন্তু খুব সহজ, কিন্তু ভীষণ শক্তিশালী। এই চারটা দেখলেই বোঝা যায়। প্রথম স্তবকে অডেন সাধারণভাবে উদাসীনতার একটা ধারণা তৈরি করেন, আর দ্বিতীয় স্তবকে ইকারাসের পতনের একটা নির্দিষ্ট আর ভয়ঙ্কর উদাহরণ দিয়ে সেই ধারণাটাকে আমাদের মনে গেঁথে দেন। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি নিয়ে ফিরব? এই কবিতা আমাদের ঠিক কি দেখতে বা ভাবতে শেখায়? এটাই হয়তো কবিতার সবচেয়ে বড় শিক্ষা। মানবিক হওয়ার অর্থই হল অন্যের কষ্টকে অনুভব করার চেষ্টা করা, তাকে উপেক্ষা করে শুধু নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকা নয়। ওডেন এখানে কাউকে বিচার করছেন না বা দোষারোপ করছেন না। তিনি শুধু আমাদের সামনে একটা আয়না তুলে ধরেছেন। তিনি শুধু চান আমরা যেন একটু থামি, চারপাশটা দেখি এবং অন্যের কষ্টকে উপেক্ষা না করি। এটা আসলে সচেতন আর সদয় হওয়ার একটা শান্ত কিন্তু খুব শক্তিশালী আহ্বান। এই বিশ্লেষণটি শেষ করার আগে আসুন আমরা নিজেদেরই একটা প্রশ্ন করি। আমাদের জীবনে এমন কোনো মুহূর্ত কি এসেছে যখন আমরাও ব্রুয়েগেলের ছবির সেই কৃষকের মতো অন্যের কষ্টকে উপেক্ষা করে নিজের লাঙল চালিয়ে গেছি? কবিতাটি আমাদের এই অস্বস্তিকর আত্মজিজ্ঞাসার সামনে একা দাঁড় করিয়ে দিয়ে যায়।